যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকী জেলে বললো, তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আপনার দলে আছে? সেই জন্য আমি দলে এসেছি। ফুরফুরাশির এখন এই সমস্ত কথাগুলো বলেছিল বলেই তো, দিদিকে গাল দিয়েছিল বলেই, এবং তৃণমূলের সব নেতারাই চোর বলেছিল, এবং একাধিকবার চোর 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 বলতে বলতে হাঁপিয়ে গেছিল। তাকেই দিদিমণি তুলে এনে কোর কমিটিতে একেবারে মাথায় বসিয়ে দিয়েছে। যে কিনা বলেছিল এই তৃণমূল যারা করে, এই তৃণমূলদের জানাজা পড়া যাবে না, এদের টানতে টানতে নবান্নে গিয়ে দিয়ে আসতে হবে, জানাজা পড়া যাবে না। আজকে এই কথাগুলোই তো মানুষ তুলে ধরছে। কাসেম সিদ্দিকী কি দেখছে না ব্যাপারটা, যে তৃণমূলদের জানাজা পড়া যাবে না, আর সেই তৃণমূলের মধ্যমণি হয়ে বসে রয়েছে। তাহলে ও কাসেম সিদ্দিকী সাহেব, আপনার জানাজাটা কি হবে? আপনাকেও কি আমাদের সেই টানতে 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 সেই নবান্নের 14 তলায় দিদির কাছে দিয়ে আসবো আপনি মারা গেলে? এটাও আপনি বলুন। জনগণ জানতে চায়, বাংলার মানুষ জানতে চায়, বিশেষ করে যারা তৃণমূল করত বা করে সেই সমস্ত লিডাররা আপনার কাছে জানতে চায় যে আপনি বলেছিলেন আমরা তৃণমূল করি, আমাদের জানাজা পড়া যাবে না। তা আপনি তো আমাদের তৃণমূলে আসলেন, আপনার জানাজাটা পড়া যাবে তো? এই প্রশ্ন তো তৃণমূলীরাই করছে। জবাব দিই কাসেম সিদ্দিকী, মুখ আছে, লজ্জা আছে? যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বড় তৃণমূলের সমালোচক ছিল, যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করত, যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীকে চোর বলে প্রতিদিন আখ্যা দিত, কিন্তু আজকের তারা দলে দলে তৃণমূল কংগ্রেস নিজের থুতু নিজেই গিলতে হচ্ছে। আজকে লজ্জা করে না? এখনো মিডিয়ার সামনে কথা বলছেন মুখ উঁচিয়ে, বিগত দিনে কি বলেছেন সেগুলো মনে পড়ে না? আপনি বুঝছেন যে কেউ জানে না, কেউ জানে না, সব ক্যামেরা বন্দি আছে, আপনি নিশ্চয়ই বাড়ি বসে দেখছেন। লজ্জা করা উচিত। আর আপনি মরলে আপনাকে ওই টানতে 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 নবান্নের 14 তলায় দিদির পাশেই রেখে আসবে, আপনাকেও দাফন কাফন করা হবে না। আমি বলছি না, আপনি বলেছিলেন, আপনি ফতোয়া দিয়েছিলেন। ফতোয়া কারা দেয়? কারি মুফতি, তারা ফতোয়া দেয় যাদের সার্টিফিকেট থাকে। আপনার তো কোনো সার্টিফিকেট নেই, ফতোয়াও দিয়েছিলেন, আর সেই ফতোয়াই আপনার উপরেই অ্যাপ্লাই করবে এই বাংলার মানুষ। তৈরি থাকুন। আচ্ছা, রাজনীতিতে যোগদান করেছেন, যোগদান করেনি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যোগদান অবশ্য করেনি, প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যারা যেসব পিজ্জাতে রাজনীতিতে এখনো আসেননি, তারা কি এখন মানে ধর্মীয় ব্যবসা করছে ওনার কথা অনুযায়ী? এখন বিষয় আছে, দেখো, কাসেম সিদ্দিকী সাহেব যেটা বললো, 28 বছর ধরে আমি ধর্মীয় জলসা করছি। সেই ধর্মীয় জলসা করে উনি সেই ঠাট বাট তৈরি করতে পারেনি। ওর কথা এটাই, 28 বছর জলসা করে ঠাট বাট কিছু করতে পারেনি, তোহা সিদ্দিকীর মতো কিছু অট্টালিকা করতে পারেনি। তাই চিন্তা ভাবনা করেছে জলসা জুলুস আর করব না, একটু রাজনীতির দিকে যাই। আর বিশেষ করে এখন বাংলায় যে সরকার চলছে, রানিং সরকার, তৃণমূল সরকার, যাকে চোর বলেছিল, যাকে বলেছিল উন্নয়ন হয় না, যে দিদিকে বলেছিল চোর, যে ভাইপোকে বলেছিল চোর, যে সমস্ত তৃণমূল করে যারা শাসক দল সবাই চোর, লাস্টে সেই চোরের খাতায় নাম লিখলো। কারণ আমিও যাতে ওদের সঙ্গে চুরি করে কিছু অট্টালিকা করতে পারি, তোহার মতো অত কিছু না হলেও কিছু তো করতে পারি। আর এমন একটা জায়গায় দিয়েছে দিদি, বিশাল কিছু করতে পারবে। উনি তো একেবারে গদগদ হয়ে রয়েছে। আমি বলে দিচ্ছি কাসেম সিদ্দিকী সাহেব, আপনাকে পুরো পচিয়ে দিল। কদিন পরে দেখতে পাবেন, শুধু ইলেকশনটা হয়ে যাক,
আপনার থেকেও হেভিওয়েট দিদির ধারে বসে থাকতো ডানাত, যাকে বলতো মুকুল রায় আজকে শয্যাশায়ী, তাকে দেখতে পর্যন্ত যায় না। তার কি করুণ অবস্থা দেখলাম। এত বড় একটা লিডার, পলিটিক্স মুকুল রায়ের উপরে মানে কেউ আছে বলে মনে হয় না। তৃণমূল কংগ্রেসের মুকুল রায়ের কথা বলছি, তার পলিটিক্স, সে একটা বুথ লেভেলের একটা মানুষকেও চিনত এই পশ্চিমবাংলায়। খুব দক্ষ, পারদর্শী মুকুল রায়, সে আজকে শয্যাশায়ী হয়ে রয়েছে, তাকে দেখার মতো লোক নেই। সে তৃণমূলের জন্য কি করেনি? আজকে দিদির উত্থান কার জন্যে? বাংলার মানুষ সবাই জানে। আর সে আজকে কোথায়? কাসেম সিদ্দিকী, তুমি বড় বিশাল রাজনীতিবিদ হয়ে গেছো, তাই না? দিদি আপনাকে ডেকেছে, আপনাকে চোবাবে, সম্মান যতটুকু আছে শেষ করে দেবে, এই জন্যে আপনাকে ডেকেছে। আর নওশাদ সিদ্দিকী ছিল বলে বিরোধিতায়, তাই আপনাকে চুজ করেছে, আপনাকে নিয়ে ইউজ করবে। তাই আপনি ভেবেছেন কামাবেন? কামানোর কোনো জায়গা নেই। আপনার লাইন পুরো শেষ করে দিল। আপনি এই 26-এর ইলেকশনের পরে বুঝতে পারবেন। আপনি তখন দিদির নিয়ে আবার গাল দেবেন এই বাংলার মানুষের সামনে। লজ্জা যদি না থাকে তখন আবার গাল দেবেন, কারণ দিদির তো দোষ না, দোষ তো আপনার। দিদি চোর, তা আপনি চোরের কাছে কি করতে গেছেন? চোরের সঙ্গে থেকে মানুষের উপকার করবেন? যারা মানুষের উপকার করে না, মানুষের রক্ত শোষণ করছে, আজকে চাকরি চুরি থেকে শুরু করে সব কিছু তারা চুরি করে বেড়াচ্ছে, আর আপনি সেই চোরের দলে গিয়ে আপনি মানুষের কাজ করবেন? বলি, ভণ্ডামুর একটা সীমা থাকে। এ তো মির্জাফরের থেকেও অদম দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলায় যে মির্জাফরের জন্য সিরাজউদ্দৌলার যে পতন হয়েছিল, আজকে দিদিমণির যদিও বা টিম করে লাইট জ্বলছিল, এই কাসেম সিদ্দিকী নেওয়ার পরে দিদিমণির লাইট ফুল ফিউজ হয়ে যাবে। আমি বলে দিলাম, সামনে 26-এ বিধানসভায় ফিউজ হয়ে যাবে। দিদি যা করেছে, দিদিও পস্তাবে, আর দিদি এই কাসেম সিদ্দিকীকে পুরো শেষ করে দিয়ে চলে। কাসেম সিদ্দিকী আর কোনোদিন সম্মানের সহিত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, রেকর্ড করে রেখে দেবেন, আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাইছি। এত বড় মির্জাফর আমি আমার লাইফে দেখিনি, ইতিহাসে পড়েছি মির্জাফর, আর এই সচক্ষে দেখলাম এই মির্জাফর কাসেম সিদ্দিকীকে। সে নোংরা মানসিকতা, ধিক্কার জানাই কাসেম সিদ্দিকী সাহেবকে।